সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর থেকেই উপমহাদেশ জুড়ে চরম উত্তেজনা বিরাজ করতে থাকে। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হৈ হৈ অবস্থানের মধ্যে শঙ্কা সত্যি হলো। ভারত পাকিস্তানে আক্রমণ করে বসল। ৭ মে পাকিস্তানের কাশ্মীরের ৯টি স্থানকে লক্ষ্য করে মিসাইল হামলা করে ভারত। এর মাধ্যমে দক্ষিণ এশিয়াতে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠল। ভারতের হামলায় দুদেশের কতটা ক্ষয়ক্ষতি হলো, হামলায় কোন কোন অস্ত্র ব্যবহার করছে ভারত, এসব বিষয় নিয়ে কি বলছে দেশ দুটি, সেই সঙ্গে পাকিস্তানের গোপন সব অস্ত্রের খবর এবং পারমাণবিক হামলার ভয়াবহ ফলাফল নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। দর্শক, চলুন চলে যায় মূল ভিডিওতে। পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে ভারত। এই হামলায় ভারতের বিমান, নৌ এবং স্থল বাহিনী একযোগে অংশ নিয়েছে। ৭ মে ভোরে অপারেশন সিন্দুর নামে এই অভিযান পরিচালনা করে ভারত। ভারতীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে এতে ৮০ থেকে ৯০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করছে তারা। ভারতের সেনাবাহিনী দাবি করেছে এই অভিযানে জঙ্গি গোষ্ঠী জয়সি মোহাম্মদ, লস্করে তৈয়বা এবং হিজবুল মুজাহিদিন এর অন্তত ৯টি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থার মতে সবচেয়ে বড় দুটি হামলা হয়েছে বাহাওয়ালপুর এবং মুরিদকেতে, যেখানে প্রায় ২৫ থেকে ৩০ জন জঙ্গি নিহত হয়েছে। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে মুরিদকেতে অবস্থিত মসজিদ ও মার্কাজ তৈয়বা, যা লস্করে তৈয়বার আদর্শিক কেন্দ্র এবং দীর্ঘদিন ধরে পাকিস্তানের সন্ত্রাসের নার্সারি হিসেবে পরিচিত, সেটিকে সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং সেটাকে আঘাত করেছে ভারতীয় মিসাইল। ভারত বলছে হামলা চালানো এই ৯টি স্থানের মধ্যে ৪টি পাকিস্তানের ভেতরে এবং ৫টি আজাদ কাশ্মীরে অবস্থিত। ভারতের দাবি এই অভিযানে পাকিস্তানে কোনো সেনা ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়নি। ভারতীয় সূত্র দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী, আইএসআই এবং স্পেশাল সার্ভিসেস গ্রুপ এসএসজি সরাসরি এই জঙ্গি ঘাঁটিগুলোর সহায়তায় যুক্ত ছিল। এটি ভারতের অভিযোগ। ভারতীয় সেনাবাহিনীর সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে বলেছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে পাকিস্তান দাবি করেছে যে এই হামলায় তাদের ৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে একজন শিশুও রয়েছে। পাকিস্তান এই ঘটনাকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে অভিহিত করেছে। হামলার পর পাকিস্তান কড়া প্রতিক্রিয়া দেখিয়ে সীমান্তে ভারী গোলাগুলি শুরু করেছে। ভারতীয় সেনা সূত্রে জানা গেছে এই পাল্টা গুলিবর্ষণে ভারতের ৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দুপক্ষের মধ্যে এখনও গুলির লড়াই চলছে বলে সর্বশেষ খবরে জানা গেছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে ভারত এই সামরিক অভিযানে উচ্চ এবং দীর্ঘ পাল্লার হামলা চালাতে সক্ষম বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে। এই অস্ত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল স্কাল্প ক্রুজ মিসাইল, হেমার বোমা এবং লইটারিং কমিউনিকেশন বা আত্মঘাতী ড্রোন। দর্শক, এবার একটু জেনে নেওয়া যাক এই অস্ত্রগুলোর শক্তি কেমন সেই সম্পর্কে। প্রথমে আসা যাক স্কাল্পের বিষয়ে। এটি একটি দীর্ঘ পাল্লার আকাশ থেকে নিক্ষেপণযোগ্য ক্রুজ মিসাইল, যেটি ২৫০ কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারে। এটি কৌশলগত লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছে। এই মিসাইলটি মূলত বাংকার, সামরিক ঘাঁটি ও সুরক্ষিত অবকাঠামো ধ্বংস করতে ব্যবহৃত হয়। এবার আসা যাক হেমারের বিষয়ে। এই অস্ত্র হলো একটি স্মার্ট বোমা, যা নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছে। এটি বিশেষভাবে শক্তিশালী অবকাঠামো, যেমন কংক্রিটে নির্মিত বাংকার এবং বহুতল ভবন ধ্বংসে ব্যবহার করা হয়। এই বোমা ৫০ থেকে ৭০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। এবার আসা যাক লইটারিং মিউনিশনটা কি। এই অস্ত্রকে প্রায় কামিজি ড্রোন নামে অভিহিত করা হয়।
এটি নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্তকরণ এবং চূড়ান্ত আঘাত হানার কাজে ব্যবহার করা হয়। এই ড্রোনগুলো নির্দিষ্ট এলাকায় বাতাসে ঘোরাফেরা করতে পারে এবং লক্ষ্যবস্তুকে শনাক্তের পর স্বয়ংক্রিয়ভাবে অথবা দুর্নিয়ন্ত্রিতভাবে হামলা চালিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করে দেয়। এই অস্ত্রের বিশেষ গুরুত্ব হলো একবার লক্ষ্যবস্তু চিহ্নিত করা হলে এরা সরাসরি নিজেদের বিস্ফোরণ ঘটিয়ে আঘাত হানে, ফলে এগুলোর পুনর্ব্যবহার আর সম্ভব নয়। অর্থাৎ আত্মঘাতী ড্রোনের মতোই এই অস্ত্রগুলো। ভারতের এই হামলার পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের চালানো হামলার প্রতিশোধ হিসেবে দেশটির 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। অর্থাৎ এর মাধ্যমে ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান, যার মধ্যে রয়েছে 3টি রাফায়েল এবং রাশিয়ান তৈরি একটি করে SU অর্থাৎ সুখোই Su-30 ও MiG-29 যুদ্ধবিমান। এই MiG-29 আবার সোভিয়েত আমলের তৈরি। এখন বড় প্রশ্ন, এই হামলার বদলা কিভাবে নেবে নয়াদিল্লি? মোদী প্রশাসনের জন্য এটি কেবল নিরাপত্তা ইস্যু নয়, বরং জাতীয় মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহল থেকে প্রতিরক্ষা দপ্তর সবখানে চলছে জল্পনা কল্পনা। এত কিছুর মাঝে পাকিস্তানের একটি গোপন অস্ত্রের খবর ঘুম কেড়ে নিয়েছে ভারতীয় জেনারেলদের। সেই হাতিয়ারটা কি দর্শক? এবার চলুন সেই তথ্যগুলো জেনে আসা যাক। বিশ্লেষকদের মতে পাকিস্তান বিমান বাহিনীর যে অস্ত্রটি ভারতীয়দের ঘুম কেড়ে নিচ্ছে তা হলো এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, সংক্ষেপে যাকে অ্যাওয়াক্স বলা হচ্ছে। এটি মূলত একটি উড়ন্ত রাডার যা বিমান বাহিনীকে দেয় কয়েক গুণ বাড়তি সক্ষমতা। সম্প্রতি পাকিস্তানের ভয়ঙ্কর অস্ত্র নিয়ে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এবং দ্য ডিপ্লোম্যাট তাদের প্রকাশিত আলাদা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদের হাতে বর্তমানে অ্যাওয়াক্স সিস্টেম সহ 11টি যুদ্ধবিমান রয়েছে। এসব বিমান পাকিস্তানের আকাশসীমায় টহল দেওয়ার সময় একটি মোবাইল কমান্ড সেন্টার হিসেবে কাজ করে থাকে। এতে বসানো রয়েছে সুইডেনে নির্মিত অত্যাধুনিক অ্যারে রাডার, যার ফলে মাঝ আকাশে যখন ভারতীয় জেট বিমান ঢোকে তখন সেগুলোকে দ্রুত শনাক্ত করে ফেলতে পারে পাকিস্তান। এর ফলে ভারত পাকিস্তান আক্রমণ করতে গেলেই তা প্রতিহত করার জন্য প্রস্তুতি নিতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা, যার কারণে ভারত পাকিস্তান থেকে এগিয়ে রয়েছে বলেও মনে করছেন তারা। ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই অ্যাওয়াক্সগুলোই এখন ইসলামাবাদের চোখ ও কান। এগুলোর সাহায্যে সীমান্তে পাকিস্তানের নজরদারি ক্ষমতা কয়েক গুণ বেড়ে গেছে। বিশেষ করে ভারতীয় জেট বিমান বা ক্ষেপণাস্ত্র সীমান্ত পেরোলেই সেগুলোর গতিপথ ট্র্যাক করতে পারছে পাকিস্তানি বাহিনী। অ্যাওয়াক্স ব্যবস্থার কারণে বর্তমান সময়ে পাকিস্তান কিছুটা কৌশলগত সুবিধায় রয়েছে, যার কারণে অ্যাওয়াক্স ধ্বংস না করা পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় অভিযান চালানো ভারতীয় জেট বিমানের জন্য কিছুটা ঝুঁকি রয়েছে বলে মনে করছেন ভারতীয় বিশ্লেষকরা। ভারতীয় যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রকেও চিহ্নিত করতে সক্ষম এই উড়ান্ত রাডারগুলো। এর ফলে পাকিস্তানের থাকা বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেমকে সক্রিয় করা সহজ হয়, যার ফলে মাঝ আকাশেই সেই ক্ষেপণাস্ত্র ধ্বংস করার সুযোগ তৈরি হয়। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক 2025-এর তথ্য বলছে, সামরিক শক্তিতে ভারত বিশ্বে 4 নম্বরে অবস্থান করছে আর পাকিস্তান রয়েছে 12 নম্বরে। জনশক্তি, প্রতিরক্ষা বাজেট, বিমান, নৌবাহিনী ও স্থলসেনার দিক থেকে ভারতের সামর্থ্য পাকিস্তানের তুলনায় অনেক বেশি। ভারতের সক্রিয় সেনা রয়েছে 14,60,000, রিজার্ভ সেনা রয়েছে 11,60,000 এবং আধা সামরিক বাহিনী 25,30,000-এর বেশি। সব মিলিয়ে ভারতের সামরিক জনবল প্রায় 51 লাখেরও বেশি। বিপরীতে পাকিস্তানের সক্রিয় সেনা রয়েছে 6,50,000 এবং রিজার্ভ সেনা রয়েছে প্রায় 5 লাখ। আধা সামরিক বাহিনী সহ মোট জনবল 13 লাখের আশেপাশে। পাকিস্তানের অর্থনৈতিক সংগ্রাম তুলনামূলক ছোট জনশক্তি, পুরনো সামরিক সরঞ্জাম ও আঞ্চলিক উত্তেজনা তার সামরিক সক্ষমতায় বাধা হয়ে রয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।
সামরিক সক্ষমতায় সামগ্রিকভাবে ভারত এগিয়ে থাকলেও পাকিস্তানে পারমাণবিক অস্ত্র এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা যে কোনো সংঘাতকে ভয়াবহ রূপ দিতে পারে। বিজ্ঞানীরা বলছেন, পারমাণবিক বোমার ফলে আগুন লেগে যাবে, সেই আগুন থেকে যে পরিমাণে ধোঁয়া তৈরি হবে সেটা ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে। এই ধোঁয়ার কারণে আমাদের এই গ্রহে সূর্যের আলো ঠিক মতো এসে পৌঁছাতে পারবে না, ফলে পৃথিবী অনেক ঠান্ডা এবং অন্ধকারময় হয়ে পড়বে। বিশেষ করে ভারত পাকিস্তান যদি এই পরমাণু অস্ত্র ব্যবহার করে, সেক্ষেত্রে বাংলাদেশও এর সাফারার হবে। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দুই দেশের যুদ্ধ যদি বন্ধ করা না যায়, তাহলে আগামীতে শুধু ভারত পাকিস্তান নয়, পুরো বিশ্বই ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে। অতএব দুই দেশই যদি কূটনৈতিক উত্তেজনা প্রশমিত না করে, অর্থাৎ ব্যর্থ হয়, তবে এটি গোটা দক্ষিণ এশিয়া তথা বিশ্বের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। বিশেষজ্ঞদের মতে, শক্তি প্রদর্শনের চেয়ে পরিমিত বোধ, কূটনীতি এবং দ্বিপাক্ষিক আলোচনায় এই অঞ্চলের শান্তির পথ দেখাতে পারে। আর সেই পথে হাঁটবে কি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।